ইরানের সরকার বদলের ট্রাম্পের যে হুমকি, এই বাস্তবতা দাঁড়িয়ে এখন ট্রাম্প বলছেন ইরানের নতুন নেতৃত্বের সাথে কথা বলতে তিনি রাজি। এই যে ইরান কি শেষমেশ মাথা নোয়াবে কিনা? ইরানের যে ইসলামিক প্রজাতন্ত্র প্রায় ৪৭ বছরের এই যে হিস্ট্রি আমরা যেটা দেখলাম, এবং এই হিস্ট্রিতে আমি মনে করি এটা সবচেয়ে বড় ধরনের একটা আঘাত। এর আগে কাসেম সোলাইমানিকেও এইভাবে টার্গেট কিলিং করে হত্যা করা হয়েছে। হত্যা করার পর কিন্তু তারা লাল পতাকা উড়িয়েছিল। আজকেও আমি দেখলাম লাল পতাকা, যে তারা লাল পতাকা উড়িয়েছে এবং এটা খুবই মিনিংফুল। এই লাল পতাকার মানে হচ্ছে যে আমরা এর প্রতিশোধ নিব, বা একটা ভয়াবহ প্রতিশোধের একটা প্রতিশ্রুতি বা অঙ্গীকার। প্রথম কথা হচ্ছে যে এই হত্যা করে, যেমন আমরা যদি দেখি 1945 সালে জাপানে যে অ্যাটমিক অ্যাটাক করেছিল আমেরিকা, সেখানে তারা জাপানকে তখন বাধ্য করেছিল আত্মসমর্পণ করতে। ট্রাম্পকেও আমি দেখলাম একই ভাষায় কথা বলছে যে এখন তোমরা আত্মসমর্পণ করো, নাহলে আরো ভয়ানক পরিস্থিতি তোমাদেরকে স্বীকার করতে হবে। কথা হচ্ছে যে ইরানের প্রায় 9 কোটির উপরে যে মানুষ আছে, ইরান এমন একটা জাত, এমন একটা জাতি তারা তৈরি করেছে। আমি কিন্তু ইরানের এই অনেক নীতির সাথে আমার দ্বিমত আছে, তাদের যে অ্যাগ্রেসিভনেস, তাদের যে ধরেন, কিন্তু ইরান তো একটা লড়াই করা যায়। তারা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে একটা অবরোধের মধ্যে থেকে তাদের এই সারা বিশ্ব থেকে তাদেরকে ডিসকানেক্ট করে ফেলা হয়েছে, তাদেরকে মানে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কিন্তু লড়াই করে করে এই জায়গায় ছিল। এবং তারা এত হুমকি ধামকির পরেও তারা তাদের ইউরেনিয়াম কর্মসূচি যেটা, পারমাণবিক কর্মসূচি যেটা, তারা কিন্তু বলেছে যে আমরা এটা করব। আজকে আমি দেখলাম যে ইরানের এই যে লক্ষ লক্ষ মানুষ, বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে এসেছে গতকাল ভোর রাত থেকে, তারা সবাই বলছে যে আমাদের পারমাণবিক কর্মসূচি চালু রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে খুবই সিগনিফিকেন্ট কথা আমি দেখলাম যে তাদের নেতারা বলেছেন, যারা মানে দায়িত্ব উত্তরাধিকার সূত্রে দায়িত্ব নিয়েছেন, তারা বলেছেন যে কোনো ধরনের তারা মরবেন, নিহত হবেন, কিন্তু তারা মাথা নোয়াবেন না। দেখেন, অতীতে অনেক ঘটনা আমরা এরকম মানে স্বীকার করতে পারি, অতীতে অনেক ঘটনার কথা এখানে বর্ণনা আছে, কিন্তু জেনারেশন বাই জেনারেশন কিন্তু এটা এই রক্তের ঋণটা থেকে যায়। এটা আপনি ইতিহাস, আমি তো দেখছি যে আমরা আবার মনে হয় যেন পেছনের দিকে ফিরে যাচ্ছি, আবার অতীতের দিকে ফিরে যাচ্ছি, আবার 45 পূর্ববর্তী সেই মুরলীপনা। সত্যিকার অর্থে তো আমরা আসলে কলোনিয়াল যুগেই আছি। আজকে আপনি যে কথাটা বলছেন যে বাংলাদেশের প্রধান দল, বিরোধী দল কেউ কথা বলতে পারছে না, আরে ভাই, আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন, আপনি আপনার বন্ধুকেও বলবেন যে বন্ধু এটা করো না, বন্ধু তোমার এটা উচিত না। আমি তো বলছি, আমরা একটু আগে যখন রিপন ভাই বা প্রিন্স ভাই আলাপ করছিলাম, আমরা তো বলছি যে আমরা কোন দিকে যাব। একদিকে রাশিয়া বলেন, চায়না বলেন, তারা অগণতান্ত্রিক শক্তি, ঠিক আছে, বা আরবের কথাই যদি আমরা বলি, সেখানে কোনো ডেমোক্রেটিক স্পেয়ার নাই, যার কারণে বাংলাদেশের মানুষ কিছুটা পশ্চিমমুখী, গণতান্ত্রিক ধারায় তাদের সাথে আমাদের মিল আছে, আমাদের ছেলেপেলেরা পড়াশোনা করতে যাচ্ছে। কিন্তু তাই বলে আপনি মানবাধিকারের জন্য, আপনার উন্নয়নের জন্য, আপনার উন্নত অর্থনীতির জন্য আমরা পশ্চিমমুখী, এতে কোনো সন্দেহ নাই। ডেমোক্রেটিক হিস্ট্রির জন্য আমরা আমেরিকানদের ইয়াকে ফলো করি, নর্মসকে ফলো করি, আমরা ব্রিটিশ পার্লামেন্টের রীতিকে ফলো করি। কিন্তু তাই বলে আমি কি ব্রিটিশ সাম্রাজ্যের যে অন্যায় অত্যাচার, আমেরিকানরা যে কালোদের উপরে যে অত্যাচার করেছে, আমরা কি সেটা বলবো না? আমরা কি সেটা কি ভুলে যাব? এই জায়গাটায় আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক মানুষের, প্রত্যেক সরকারের, প্রত্যেক রাজনৈতিক দলের এই জায়গায় স্পষ্টত থাকতে হবে। আমি আপনাকে অবশ্যই পছন্দ করি, আমি আপনার এই নীতির কারণে পছন্দ করি, কিন্তু আপনার এই নীতির ব্যাপারে আমি প্রতিরোধ থাকবো, আপনার এই নীতির ব্যাপারে আমার মানে আপত্তি থাকবে। আপনি মানবাধিকারের কথা বলেন, আপনি গণতন্ত্রের কথা বলেন, আপনি মানুষের অধিকার নিয়ে কথা বলেন না, আপনি যখন আপনার শত্রুকে নৃশংসভাবে হত্যা করছেন, আপনি তো কোনো নর্মস মানছেন না। সো এই জায়গাটা থেকে আমি মনে করি আমাদেরকে ব্যালেন্সড একটা মানে আমাদের পররাষ্ট্রনীতি এবং জায়গা থাকতে হবে। আমি আশঙ্কা করি যে ইরান যেটা বলছে, ইরানের যে আক্রমণটা, তারা পাল্টা আক্রমণটা করছে বিভিন্ন জায়গায়, ধরেন আরবের মধ্যে তো যুদ্ধটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে এখন, কারণ আমেরিকা তো আর ওই যে তেহরানে যে অ্যাটাক করছে সেটা তো আর ওই ওয়াশিংটন থেকে এসে করছে না, সেটা তো তার এই ঘাঁটিগুলো থেকে এসে করছে, মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে। তাহলে ইরানের টার্গেট হবে মধ্যপ্রাচ্যের সেই ঘাঁটিগুলো, সেখানে কুয়েত, কাতার, তাই হচ্ছে। ফলে যুদ্ধটা কিন্তু মুসলিম বিশ্বেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমরা যারা এশিয়ান রাষ্ট্র আছি, যারা কিছুটা ইকোনমি, আমরা কিছু ডিপেন্ডেন্সি আছে, আমাদের জ্বালানির জন্য ডিপেন্ডেন্সি আছে, ইরান কিন্তু সম্ভবত পৃথিবীর ৪র্থতম মানে জ্বালানি মানে উৎপাদনকারী দেশ, এবং তাদের গ্যাসেরও বিরাট একটা মানে ক্ষেত্র আছে, বা এটা তারা এক্সপোর্ট করে। সুতরাং আমরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো, আমাদের রেমিটেন্স ক্ষতিগ্রস্ত হবে।
সব কিছু সত্ত্বেও আমরা মনে করি যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, শান্তির জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। এবং আমি তো মনে করি যে এই বিশ্ব মানে কোনো কারণে যদি সরকার মনে করে যে তাদের এখন স্ট্রং নীতি নিতে পারছে না, তাহলে একটা পাবলিক আপনারা যেরকম পাবলিক পার্লামেন্ট ডেকেছেন, একটা পাবলিক কনভেনশন ডাকা যেতে পারে সর্বদলীয়, সেখান থেকে দাঁড়িয়ে আমরা একসাথে কথা বলবো। তাহলে তো বিএনপির ভয় পাওয়ার কিছু নাই যে আমরা আলাদা করে আমেরিকার শত্রু হয়ে যাচ্ছি কিনা। তাহলে তাদের উপর এককভাবে দায়ও যাবে না। দায়ও যাবে না। আমি মনে করি যে এটা মানে আমি তো বললাম যে আমার শত্রুকেও কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে আমার কথা বলা উচিত।